কুঞ্জন ডিওর নামটা ভারী অদ্ভুত। আরও অদ্ভুত এখানকার আবহাওয়া। দুপুরের বাতাসে যেমন আগুনের হলকা, তেমনি সন্ধে হতে না হতে বাতাসে হিমেল ছোঁয়া। অনিমেষ ঘরের বাইরে চেয়ারে বসে এই সবই ভাবছিল। রাস্তার উল্টো দিকের একটা বাড়িতে খাটিয়ায় শিবকুমার শুয়ে আছে। কেমপ্লাস্ট বলে একটা কোম্পানির ড্রাইভার সে। খাটিয়ার পাশে চাতালে বসে তার স্ত্রী ও দুই মেয়ে চাঁদের আলোয় বসে গল্প করছে। তারই পাশের বাড়িতে থাকেন এম কৃষ্ণন, বাজির ব্যবসা। ভেতরের ঘরে মেয়েকে পড়াচ্ছেন তিনি। এখানকার অধিকাংশই এরকম। সন্ধে বেলায় সব কাজের পরে হালকা মেজাজে সবাই মিলে গল্পগুজব করে। অনিমেষের সে উপায় নেই। এখানে এক বহুজাতিক সংস্থার সফটওয়্যারে কমিশনিং ইঞ্জিনিয়ার হিসাবে ও কিছুদিন হলো এসেছে। সিসকল, পুরো কথায় সারদান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। সিসকলে নতুন যে ব্লাস্ট ফার্নেস চালু হতে চলেছে তার পুরো সফটওয়্যারই অনিমেষের লেখা। তাই দিন নেই রাত নেই কাজ করে চলেছে অনিমেষ। আর কয়েকদিনের মধ্যেই ব্লাস্ট ফার্নেস চালু করতে হবে। চেয়ারে হেলান দিয়ে ল্যাপটপের সফটওয়্যার দেখতে শুরু করে অনিমেষ। এখানে ওটাই ওর অবসর, বিনোদন। কতই পেলে? প্রশ্নটা পাশ থেকে প্রশ্নকর্তাকে দেখে চমকে ওঠে অনিমেষ। এখানকার সবার ধারণা অনিমেষের পাশের বাড়ির ওই বৃদ্ধ ভদ্রলোক সম্পূর্ণ অপ্রকৃতিস্থ। তার উপরে এরকম জায়গা যেখানে তামিল ছাড়া অন্য কোনো ভাষা শোনার কথা ভাবাই যায় না, সেখানে একেবারে বাংলা। ধাক্কাটা সামলানোর আগেই ফের প্রশ্ন, ল্যাপটপটা কতই কিনলে? এটা আমাদের কোম্পানির, ঠিক জানি না, তবে খুব সম্ভবত ৭৫,০০০-এর কাছে পিঠে। তা আপনি বাঙালি? হ্যাঁ, বলে তাড়াতাড়ি উনি অনিমেষের বাড়ির গেট খুলে বেরিয়ে পাশের বাড়িতে ঢুকে গেলেন। অদ্ভুত লোক তো। এখানে এরকম প্রত্যন্ত জায়গায় আরেকজন বাঙালির দেখা পাওয়াটা রীতিমতো ভাগ্যের ব্যাপার। অথচ উনি আলাপ পরিচয়ে বিন্দুমাত্র উৎসাহ দেখালেন না। এখানে প্রায় ২ মাস হতে চলল অনিমেষের, কিন্তু পাশের বাড়ির ভদ্রলোকের সঙ্গে কথা বলা এই প্রথম তার। অনিমেষ লক্ষ্য করেছে রোজ গভীর রাত অবধি পাশের বাড়িতে আলো জ্বলে, খুটখাট শব্দ হয়। পাশের বাড়িতে ওই বৃদ্ধের সঙ্গে থাকে একজন কাজের লোক। তারও হাবভাব বাবুরই মতো। নিতান্ত কৌতূহলী হয়ে ওই ভদ্রলোক সম্বন্ধে বাড়ির কাজের তামিল মেয়েটিকে অনিমেষ একদিন জিজ্ঞাসা করেছিল। উত্তরে সে মাথার দিকে আঙুল দেখিয়ে মুচকি হেসে জানিয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পাগল। ওই একই উত্তর আরও কয়েকজনের কাছে পেয়েছে। তাই পাশের বাড়ির থেকে দূরে থাকাই ঠিক করেছিল অনিমেষ। কিন্তু আজকের ঘটনায় ফের আলাপ করতে মন চঞ্চল হয়ে উঠেছে। পরের দিন অনিমেষ কাজ থেকে ফিরতে রাত ৮টা। খানিক আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাইরে চেয়ার টেনে বসতে গিয়ে অনিমেষ দেখল পাশের বাড়ির দিকটায় ওই বৃদ্ধ ভদ্রলোক মাথার পেছনে হাত দিয়ে চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। আলাপ করার এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। ভালো একটা জামা গায়ে লাগিয়ে পাশের বাড়িতে ঢুকতে যাই,
অনিমেষ। গেট ঠেলে ঢুকতে যাবে, হঠাৎ প্রশ্ন, কাকে চাই? উত্তর দেবার আগেই ভদ্রলোকের গলা পাওয়া গেল, কৃষ্ণ, বাবুকে আসতে দে। আরে এসো এসো। বোঝাই ছিল। চোখ বুঝেই বলে ওঠেন, কৃষ্ণ, ঘর থেকে আরেকটা চেয়ার বার করে দে অনিমেষকে। বসো। তুমি বলছি বলে কিছু মনে করো না, তুমি আমার নাতির বয়সী। তা আপনি একাই থাকেন? হ্যাঁ, আমার স্ত্রী প্রায় বছর 15 হলো মারা গেছেন। চশমা খুলে রুমাল দিয়ে মুছতে মুছতে ভদ্রলোক বললেন, ছেলে পেলে নেই, ওই আমি আর কৃষ্ণ। এমনি আমার চাহিদা খুব কম, তাই এই জায়গায় চলে যাই আর কি। তা তুমি এখানে কদিন আছো? প্রায় 2 মাস হতে চলল। আর দিন 10-15 থাকবো, মনে হয় তার মধ্যেই কাজ শেষ করতে পারবো। তুমি কোন কোম্পানিতে কাজ করো? সিমেন্স। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখানকার ব্লাস্ট ফার্নেসের প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলের সফটওয়্যার আমারই লেখা। তা আপনি এখানে কদিন আছেন? 20 বছর 3 মাস 2 দিন হলো এই আজ নিয়ে। তার আগে আইআইটিতে কম্পিউটার সায়েন্সের প্রফেসর ছিলাম। তাই নাকি? তাই এখানে এলেন কেন? অনিমেষের গলায় সম্ভ্রমের সুর। কারণটা আমি তোমাকে পরে বলবো। আজ রাত 11টা নাগাদ একবার এসো, তোমাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। রাত 11টায় একজন পাগল লোকের সঙ্গে দেখা করতে আসাটা ঠিক হবে না। সেই চিন্তায় অনিমেষ একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। প্রফেসর রীতিমতো প্রশ্নের সুরে বলে বসলেন, আচ্ছা বলো তো দেখি, বৃষ্টির জন্যে এই যে মাটি থেকে সোদা সোদা গন্ধ পাচ্ছ, এর কারণটা কি? হঠাৎ এই ধরনের প্রশ্নে মাটির গন্ধর থেকে পাগলামির গন্ধই বেশি পায় অনিমেষ। কয়েক সেকেন্ড পর বলে ওঠে, জানি না, জানা উচিত ছিল। এসব সাধারণ জিনিস না জানতে পারলে পড়াশোনা করে কী লাভ? মাটিতে স্ট্রেপ্টোমাইসেটিস বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। বৃষ্টির জলে ভিজে গেলে এরা জিওসোমিন ও মিথাইল আইসোবর্নিয়াল নামে 2টো যৌগ দেহ থেকে ছাড়ে। এই যৌগের জন্যই মাটি থেকে ওই সোদা সোদা গন্ধ পাওয়া যায়, বুঝলে? হতবাক হয়ে অনিমেষ তাকিয়ে থাকে। এর মধ্যে মুড়ি আর বাদাম এসে পড়ায় তার আর ওঠা হয় না। দূরের পাহাড়টার দিকে তাকিয়ে ভদ্রলোক বলে ওঠেন, কাল শ্রীহরিকোটা থেকে জিওসিনক্লোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ছাড়বে, তাই খুব দুশ্চিন্তায় রয়েছি। পুরোপুরি ভারতে তৈরি। কত গর্বের কথা, তাই না? ভদ্রলোকের আনন্দে চকচক করে ওঠা চোখের দিকে তাকিয়ে সম্মতি জানায় অনিমেষ। ভদ্রলোক উত্তেজিত হয়ে হাঁটতে শুরু করেন। কয়েক বছর আগে রাশিয়ার কাছে হাত পাচ্ছিল।
পরে রাশিয়া দিতে রাজি না হওয়ায় পুরোপুরি নিজের প্রযুক্তিতেই তৈরি করেছে। কালকে ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আমরা নিজেরাও পারি। কিন্তু কাল পারবে তো? বেশিরভাগ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলই তো ঠিকমতো কাজ করে না। সামনের টেবিলের উপর ঘুষি মেরে অনিমেষের চায়ের কাপ উল্টে ভদ্রলোক বলে ওঠে, আমাদের এটাই দোষ, বুঝলে? আমরা নিজেদের উপর ভরসা রাখতে পারি না। আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারেই দেখো না, তুমি জানো আল্ট্রাসোনোগ্রাফি কিভাবে কাজ করে? সামান্য মুড়ি খেতে গিয়ে এতটা বিপদে পড়তে হবে ভাবতে পারিনি অনিমে। কোনো রকমে মান রক্ষা করবে বলে ওঠে, খুব উচ্চ কম্পাঙ্কের শব্দের সাহায্যে দেহের ভেতরে ছবি তোলা হয়। হ্যাঁ, ঠিকই বলেছ, খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ। শরীরের কোনো অংশের উপর ফেলা হয়, কোনো জায়গায় পেশির ঘনত্বের সামান্য পরিবর্তন হলেই সেখানে শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিধ্বনির সাহায্যে হৃৎপিণ্ড, লিভার, কিডনি প্রভৃতির ছবি পাওয়া গেলেও ছোট রক্তকোষের ছবি তোলা যায় না। আজ থেকে 25 বছর আগে মাদ্রাজ আইআইটির একজন প্রফেসর বলেছেন, ডপলার এফেক্টের সাহায্যে তাও সম্ভব। ডপলার এফেক্ট কি জানো তো? হ্যাঁ, শ্রোতা আর শব্দের উৎসের আপেক্ষিক গতির উপর নির্ভর করে শব্দের কম্পাঙ্ক পরিবর্তিত হয়। যদি শ্রোতা উৎসের দিকে এগোয়, শব্দের কম্পাঙ্ক শ্রোতার কাছে বেড়ে যায়, উল্টো দিকে হলে কমে যায়। বাহ বলে চেয়ারটাকে আরো অনিমেষের দিকে টেনে এনে ভদ্রলোক বলে ওঠেন, হ্যাঁ, ঠিক এই একইভাবে শব্দের কম্পাঙ্কের উপর নির্ভর করে রক্ত প্রবাহ বোঝা যায়। রক্তের দিকে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে শব্দ পাঠালে রক্তের গতির উপর নির্ভর করে কম্পাঙ্ক পরিবর্তিত হয়। তাই কালার প্রসেসরের মধ্য দিয়ে এই সংকেত পাঠালে কম্পাঙ্ক বাড়া বা কমার উপর নির্ভর করে লাল ও নীল রঙের শ্রেণী পাওয়া যায়। লাল রং দেখায় যে রক্ত শব্দের উৎসের দিকে প্রবাহিত হচ্ছে, আর নীল রং দেখায় রক্ত বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক কিনা? অনিমেষ প্রচন্ড জোরে মাথা নাড়ে, তাড়াতাড়ি ছাড়া পাবার আশা। এই পদ্ধতি, যাকে আজকাল আল্ট্রাডোপোগ্রাফি বলা হচ্ছে, নির্ভুলভাবে ব্রেন স্ক্যান করা সম্ভব হয়েছে। 25 বছর আগে এ কথা কে বলে গেছিল জানো? বলির পাঠার মতো মাথা নাড়ে অনিমেষ। না, আমি, ইয়েস, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেদিন আমার কথায় কেউ এই গবেষণার কাজে অর্থ সাহায্যের হাত বাড়ায়নি, আর আজ তারাই কোটি কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে মেশিন কিনে বসাচ্ছে ব্রেন স্ক্যানিং এর জন্য। এর জন্য দায়ী কে জানো? ভিন্নমনতা। আমরা ভারতীয়রা নিজেদের ছোট ভাবি। হ্যাঁ, তা ঠিক। আমি এবার উঠি,
এড়িয়ে যাবার চেষ্টা করে অনিমেষ। ঠিক আছে, আমারও কিছু কাজ আছে, তুমি কিন্তু আজ রাতে আসছো? হ্যাঁ, রাত 10টা নাগাদ আসবো। বাড়িতে এসে টিভি খুলে বসে অনিমেষ। সান টিভিতে তামিল গান চলছে। এ কদিন এখানে আসার পর থেকে চারপাশের অর্ধশিক্ষিত লোকজনকে দেখে অনিমেষের নিজের উপর বিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। আজ হঠাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হবার পর থেকে নিজেকে অন্যরকম লাগছে। ভদ্রলোকের অগাধ পাণ্ডিত্য, রাতে কি একটা আশ্চর্য জিনিস দেখাবেন বলেছেন। 7-5 ভেবে অনিমেষ ঠিক করল শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি যাবে, যা থাকে কপালে। রাত 10টায় ওনার বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায় অনিমেষ। গেট বন্ধ। কলিং বেল টিপতেই ভেতরের দরজা খুলে গেল। শ্যামাপ্রসাদ বাবু বেরিয়ে এলেন। ঘরের ভেতর থেকে দেবব্রত বিশ্বাসের গান ভেসে এলো। শ্রাবণ গহন রাত্রি ঝরিছে, শ্রাবণ দাদা, শ্রাবণ গহন রাত্রি ঝরিছে, শ্রাবণ ধারা। ঢুকতেই একটা ছোট প্যাসেজ, ডান দিকে ড্রয়িং রুম, সোফা সেট সাজানো, সামনের টেবিলে বইয়ের স্তূপ, উল্টো দিকের আলমারিতে অজস্র ক্যাসেট, বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীতের। ঘরের মাঝখানে একটা চওড়া কাঠের দোলনা আছে। এটা দক্ষিণ ভারতের অধিকাংশ বাড়িতেই দেখা যায়। ব্রাহ্মণদের বাড়িতে তো থাকবেই। কৃষ্ণ এসে হঠাৎ শরবত দিয়ে গেল। ঘরের মধ্যে একটা অনটনের ছাপ পড়েছে। সামনের পালিশ চটা টেবিলটা, ঝাল লণ্ঠনে জ্বলতে থাকা একটা মাত্র আলো তারই সাক্ষ্য দিচ্ছে। ভদ্রলোক হঠাৎ ঘরে এলো এবং আরও 3টে বই টেবিলের অবশিষ্ট জায়গায় রেখে বললেন, দেখো বইগুলো, খুবই সরলভাবে লেখা, ভীষণ ইন্টারেস্টিং। আমি একটু প্রস্তুত হয়ে আসি বলেই পাশের ঘরে ঢুকে গেলেন। দরজা বন্ধ করে ভেতরে কি করছেন কে জানে। অনিমেষ বই 3টে এক এক করে নেড়েচেড়ে রেখে দেয়। 3টেই দুর্বোধ্য রোবোটিক্সের উপর। তার থেকে গান শোনাই ভালো। মিনিটে 10 পরে শ্যামাপ্রসাদ বাবু পাশের ঘর থেকে ডাক দেন, ভেতরে এসো। ঘরে ঢুকতেই শ্যামাপ্রসাদ বাবু দরজা বন্ধ করে দিলেন। ঘুটঘুটে অন্ধকারে খানিকটা ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়ে অনিমেষ। ঘরে একটা সবুজ আলো এবার ছড়িয়ে পড়ল। একটা রংচোটা হাতলওয়ালা চেয়ারের দিকে আঙুল দেখিয়ে শ্যামাপ্রসাদ বাবু বলে ওঠেন, বসো। আগে তোমাকে রোবোটিক সম্বন্ধে কিছু বেসিক কথা বলে নিই। একটা আধুনিক রোবট
তৈরি হয় লোহা, স্টিল আর প্লাস্টিক দিয়ে। এর তৈরির সময় মূলত দুটো জিনিসের লক্ষ্য রাখতে হয়। রোবটের কোন অংশ ঠিক কিভাবে চালনা করা দরকার। যেমন ধরা যাক হাত, ঘাড়, কবজি, একটার এক এক রকম মুভমেন্ট, সেই অনুযায়ী মেকানিক্যাল ডিজাইন করা দরকার। আর রয়েছে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা। রোবট টিভি ক্যামেরা, ভিডিকন ক্যামেরা ইত্যাদি সাহায্যে চারপাশে লক্ষ্য রাখে। কিন্তু ওই সমস্ততে তোলা ছবির আলোক সংবেদী কোষের মাধ্যমে তড়িৎ কোষেতে রূপান্তরিত হয়ে বিভিন্ন সেন্সরে যায়, আর সেই সব সেন্সর থেকে তড়িৎ সংকেত যায় কম্পিউটারে। এই কম্পিউটারই হলো রোবটের ব্রেন। এই কম্পিউটারের যেরকম প্রোগ্রাম থাকে সেই অনুযায়ী রোবট কাজ করে থাকে। অনিমেষ অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু আপনি কি দেখাবেন বলেছিলেন? হ্যাঁ, আমি তখন মাদ্রাজ আইআইটিতে পড়াশোনার সঙ্গে সঙ্গে রোবোটিক্স নিয়ে গবেষণায় মেতে আছি। হঠাৎ DRDO অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে একটা খুব ইন্টারেস্টিং প্রজেক্ট পেলাম। যুদ্ধে ব্যবহারের জন্য গুপ্তচর রোবট তৈরি করতে হবে। এর চেহারা হাবভাব হবে হুবহু সাধারণ মানুষের মতো, যাতে বিপক্ষ দেশের সামরিক সংস্থায় ঢুকে খবর আদায় করতে পারে। রোবটের নিজস্ব কৃত্রিম বুদ্ধি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, যাতে ও ধরাবাঁধা কাজের বাইরে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। রোবটের হিপনোটিজমের ক্ষমতা থাকাও বাঞ্ছনীয়, যাতে সহজেই ও অন্য কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে পারে। ব্যাপারটা শুনেই বুঝতে পারছো যে কোনো বিজ্ঞানীর কাছেই এটা একটা অভাবনীয় চ্যালেঞ্জ। আমি আর প্রফেসর ওয়াই.এ. শর্মা ঝাঁপিয়ে পড়লাম কাজটাতে। কিন্তু সাফল্য তো আর একদিনে আসে না। 1 বছর যেতে না যেতেই ওয়াই.এন. শর্মা ধৈর্য হারালেন এবং ওই প্রজেক্ট থেকে বেরিয়ে এলেন। আমার দিনরাত জুড়ে রইল চাণক্য। ওই নামটাই ঠিক করে রেখেছিলাম রোবটটার জন্য। একটা কৃত্রিমভাবে তৈরি চামড়া রোবটের গায়ে পরানো হলো। চামড়ার নিচে রইল লক্ষ লক্ষ ইলেকট্রনিক প্রিন্টেড বোর্ড, যার স্পর্শ অনুভব করতে পারে। এক্ষেত্রে অস্বাভাবিক সাফল্য পেলাম। গায়ে একটা সূচ ফোটালে ও সেই সূচের ব্যাসার্ধ অবধি বলে দিতে পারে। রোবটের ভেতর 55টা মাইক্রোফোন বসালাম, যারা চারপাশের শব্দ তরঙ্গকে তড়িৎ সংকেতে পরিবর্তিত করে কম্পিউটার পাঠিয়ে দেয়। এইভাবে ও বিভিন্ন লোকের কথা বুঝতে পারবে, একবার কথা বললেই জেনে রাখবে। বছর খানেকের মধ্যেই সাফল্য পেলাম।
চাণক্য একদম স্বাভাবিক মানুষের মতো আর পাঁচজনের সঙ্গে কথার আদান প্রদান করতে শিখল। কম্পিউটারে সফটওয়্যার এমনভাবে লিখলাম যাতে ও বিচার করে চটপট উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে। এইভাবে গবেষণা যখন চলছে, সাফল্য অসাফল্যের পথ ধরে, হঠাৎ খবর পেলাম আমাদের প্রজেক্ট বাতিল হয়ে গেছে। বেশ কয়েক কোটি টাকা খরচ করে বিদেশ থেকে ওই ধরনের রোবট কেনা হয়েছে। অবশ্য তার গুণমান আমার চাণক্যের থেকে অনেক খারাপ। শুধু তাই নয়, আমার অসম্পূর্ণ চাণক্যকেও ফেরত দিতে হবে DRDO এর কাছে। দুঃখে হতাশায় আমি পাগলের মতো হয়ে গেলাম। ঠিক করলাম চাণক্যকে চুরি করে অন্য কোথাও পালিয়ে যাব। চলে এলাম কুঞ্জন ডিওরে। তখন এই জায়গাটা আরও ফাঁকা ছিল। চাকরি গেলেও আমার বেশ কিছু সঞ্চয় হয়েছিল, তাই দিয়েই বাকি কাজে লেগে পড়লাম। এরপর যেটা করলাম তা হলো রোবট যাতে প্রচণ্ড তেজস্ক্রিয় পরিবেশে এবং আগুনের মধ্যেও কাজ করতে পারে। চাণক্যের হাত পা নাড়ানাড়ির কাজেই ইলেকট্রিক সার্ভো মোটর আছে। এত নিখুঁতভাবে তা চালনা করে যে বোঝাই যায় না চাণক্য স্বাভাবিক মানুষ নয়। এই রোবটকে কন্ট্রোলের জন্য ইনফ্রারেড তরঙ্গ ব্যবহার করলাম, যাতে দূর থেকেও ওকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অবশ্য নিয়ন্ত্রণহীন অবস্থাতেও রোবট কাজ করতে পারে নিজস্ব কৃত্রিম বুদ্ধির সাহায্যে। আর এই জায়গাতেই বেশ মুশকিলে পড়লাম। রোবটের আর যাই হোক সাধারণ বিচার বুদ্ধির ব্যাপারটা খুবই কম। চিন্তা শক্তি বাড়ানোর জন্য রবীন্দ্র রচনাবলী কিনে নিলাম, তাকে দিলাম। কিন্তু ও দেখি তা ছেড়ে সান টিভির নাচ গান দেখে। লোকের সঙ্গে কীরকম মিশতে শিখেছে পরীক্ষা করতে কৃষ্ণর সঙ্গে বাজারে পাঠালাম। তাতেও সে এক হুলুস্থুলুস কাণ্ড বাঁধালো। পচা আলু দিয়েছে বলে দোকানির কান মলে দিয়েছে। তারপর যা হয় আর কি। আমি কৃষ্ণকে রান্নায় তেল কম দিতে বলি, ও সেটা লক্ষ্য করেছে। পরে একদিন শুনলাম সামনের বাড়ির এক বউকে বেশি তেলে রান্না করতে দেখে ও তাকে রীতিমতো ধমক ধামক দিয়ে এসেছে। অবশ্য পরের দিকে ওর এ বিষয়ে যথেষ্ট উন্নতি হয়েছিল। তবে একটা জিনিস চাণক্যের ব্যাপারে বলতেই হবে, তা হলো ওর দেশভক্তি। জনগণ মন শুনলেই দাঁড়িয়ে ওঠে, ক্ষুদিরামের গল্প শুনলে চোখ ছলছল করে। অবশ্য হবে নাই বা কেন, ওর মাইক্রো প্রসেসরের স্বাধীনতা সংগ্রামের উপর প্রায় ১,৫০০ বইয়ের তথ্য ঢুকিয়ে দিয়েছিলাম। চাণক্যের ওপর আমার গবেষণা যখন প্রায় ৯০% সাফল্য, তখন আমার গবেষণার সাফল্য জানিয়ে ভারতের নানান বিজ্ঞান প্রতিষ্ঠানে চিঠি লিখলাম, যদি কিছু অর্থ সাহায্য পাওয়া যায় তাহলে গবেষণা আরও একটু এগোনো যায়। কারণ আমি দেনার দায়ে ডুবে গেছি। গবেষণা আমার একার পক্ষে চালানো অসম্ভব। চাণক্যের মধ্যে হিপনোটাইজ করার ক্ষমতা, অন্যের মনে প্রভাব বিস্তারের ক্ষমতা তৈরির জন্য বেশ কিছু দুমূল্য যন্ত্র লাগবে। কিন্তু আমার কথা কেউ বিশ্বাসই করল না।
সাহায্য তো দূরের কথা। অনিমেষ ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলো, তা এখন চাণক্য কোথায়? ওই যে বড় বাক্সটা দেখছো, ওর মধ্যে। ও ও, এখন তো ওর ঘুমোবার সময়, আর তো ওকে ডাকতে পারবো না। ঠিক আছে, সব তো শুনে গেলে, পরে আর একদিন দেখাবো। অনিমেষকে এরপরে বাড়ির গেট অবধি এগিয়ে দিয়ে শ্যামপ্রসাদ বাবু ফিরে গেলেন। কি অভাবনীয় আবিষ্কার বলুন তো সুন্দরদা। অনিমেষ শ্রদ্ধায় বিগলিত। পরের দিন এই ব্যাপারে অনিমেষ কথা বলছিল সুন্দর রেশনের সঙ্গে। সুন্দর রেশন খুব গম্ভীরভাবে খানিকক্ষণ শুনে জিজ্ঞাসা করল, তা তুমি সে চাণক্যকে দেখেছ? অনিমেষ মাথা নাড়ে। হা 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 হা। হাসিতে ফেটে পড়ে সুন্দর রেশম। তুমি এরকম একমাত্র বোকা নও। তোমার প্রতিবেশীর মধ্যে কেউ বাদ পড়েনি। সবাই শ্যামপ্রসাদ বাবুর চাণক্যের গল্প শুনেছে ইতিমধ্যে, অথচ কেউ চাণক্যকে দেখেও নি। চাণক্য খালি ঘুমোয় বাক্সর মধ্যে। অনিমেষ লজ্জায় হেসে ফেলে। হাস। আসলে এমনভাবে বলেছিলেন যে কথাটা মিথ্যা হতে পারে ভাবতেই পারেনি। সুন্দর রেশন বলে ওঠেন, হ্যাঁ, ভদ্রলোকের জন্য দুঃখ হয়, খুবই প্রতিভাবান, ডেডিকেটেড লোক। তবে একজন বিজ্ঞানীর পক্ষে তো সবসময় কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তাই বছরের পর বছর চেষ্টার পরেও যখন দেখেছেন যে ওনার গবেষণার কাজ হচ্ছে না, তখন মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ক্রমাগত ব্যর্থতার চাপে উনি একদম ভেঙে পড়েছেন। এখন ওনাকে এক ধরনের পাগলই বলা যায়। তবে এটাও ঠিক, ভারত সরকার ওনাকে কোনো সাহায্যই করেনি। অনিমেষের ঢুলুনির মতো এসেছিল পরের দিন সন্ধ্যায়। অনিমেষ যখন শ্যামাপ্রসাদ বাবুকে আর দেখতে পায়নি, হয়তো ঘরেই কাজ করছেন, হঠাৎ বাইরে হইচই শুনে ও বেরিয়ে এলো। উল্টো দিকের এম.এন. কৃষ্ণনের বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে। বাজি থেকেই লেগেছে হয়তো। বাইরে এক গাদা লোক, জলের বালতি নিয়ে ছোটাছুটি চলছে। দমকলে খবর দেওয়া হয়েছে, কিন্তু মেটুর থেকে আস্তে আস্তে কমপক্ষে আধ ঘন্টা। ভেতরে পুরো কৃষ্ণনের পরিবার আটকা পড়েছে। হঠাৎ পাশের বাড়ি থেকে শ্যামপ্রসাদ বাবু বেরিয়ে এলেন। কি অনিমেষ, ভেতরে কেউ আটকা পড়েছে নাকি? হ্যাঁ, বলতেই যে ঘটনাটা ঘটল তার জন্য কেউ প্রস্তুত ছিল না। শ্যামাপ্রসাদ বাবু ছুটে আগুনের মধ্যে ঢুকে গেলেন। নিঃশ্বাস বন্ধ করে দেখতে থাকে অনিমেষ। এখানকার সবার কাছে উনি পাগল, অথচ ওদের বিপদে উনি প্রাণ দিতেও কুণ্ঠা বোধ করেন না। এতখানি আত্মত্যাগী, এতখানি মহান। খানিকক্ষণের মধ্যেই সবার অবাক দৃষ্টির সামনে শ্যামাপ্রসাদ বাবু কৃষ্ণনের মেয়ে আর স্ত্রীকে উদ্ধার করে বেরিয়ে এলেন। বেশ ভালো রকম পুড়ে গেছে কৃষ্ণনের মেয়ে ও স্ত্রী। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ওদের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। শ্যামাপ্রসাদ বাবু মনে হলো একটু আহত হয়েছেন, কিন্তু
কারোর সঙ্গে বাক্যালাপ না করে উনি সোজা বাড়িতে ঢুকে গেলেন। পিছন পিছন অনিমেষও ঢুকলো। আরে অনিমেষ, এসো। আপনি ওভাবে আগুনের ভেতর ঢুকলেন, আপনার সাহস তো না দেখলে বিশ্বাসই করা যায় না। হ্যাঁ, কেউ বিপদে পড়লে মাথা ঠিক থাকে না, ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, কিছু যদি মনে না করেন, আপনি কিন্তু কাল আমাকে চাণক্যকে দেখাননি, আজ দেখাবেন তো? আপনি দেখান না বলেই লোক আপনার কথা বিশ্বাস করে না। দেখো অনিমেষ, লোকের বিশ্বাসে অবিশ্বাসে কিছু এসে যায় না, তবে তোমার যাতে আমার সম্বন্ধে ভুল ধারণা না হয় তাই তোমাকে আজ আমি চাণক্যকে দেখাবো। শ্যামাপ্রসাদ বাবু গতকালের ওই ঘরটাতে অনিমেষকে নিয়ে ঢুকলেন। ঘরের সবুজ আলো জ্বলে উঠল। কালকের বাক্সটার কাছে অনিমেষকে নিয়ে এসে দাঁড়ালেন। একটা চাবি দিয়ে বাক্সের তালা খুলে উপরের ঢাকনা খুলে ফেললেন। ভেতরে আর একটা কাচের বাক্স, তাতে শুয়ে হুবহু শ্যামাপ্রসাদ বাবুরই মতো দেখতে একটা লোক। ইনি হলেন শ্যামাপ্রসাদ বাবু, আর আমি হলাম চাণক্য, ওনার হাতে তৈরি রোবট। ভয়ে বিস্ময়ে অনিমেষ প্রশ্ন করে ওঠে, তার মানে শ্যামাপ্রসাদ বাবু বেঁচে নেই? না, 4 বছর আগে আমার হাতে মারা যান। দুঃখ, কষ্ট, অভাব, অনটন এইসবই শ্যামাপ্রসাদ বাবু মানিয়ে নিয়েছিলেন, কিন্তু যেটা মেনে নিতে পারেননি তা হলো ওনারই দেশের লোকের ওনার কাজের প্রতি অবহেলা, উপযুক্ত স্বীকৃতির অভাব। দেশের নানান প্রতিষ্ঠানে চাণক্যকে প্রমাণ করতে উনি উদ্ভ্রান্তের মতো বেরিয়েছিলেন, কিন্তু কেউ ওনাকে বুঝতে চায়নি। শেষে যখন দেখলেন যে নিজের দেশ থেকে কোনো রকম সম্মান, স্বীকৃতি বা অর্থ সাহায্য পাচ্ছেন না, তখন উনি ঠিক করেন যে উচ্চ মূল্যে আমাকে অন্য দেশের কাছে বিক্রি করে দেবেন, যারা ওর চাণক্যের কদর বুঝবে। কিন্তু এখানে উনি ভুল করলেন। ভুলে গেলেন যে ওনার সফটওয়্যার প্রোগ্রাম আমাকে এমন করে তুলেছে যে আমি আমার দেশ ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না। তাই ইচ্ছার বিরুদ্ধে যখন উনি আমাকে বিদেশে পাঠাতে বদ্ধপরিকর, তখন আমি এরকম করতে বাধ্য হলাম। বলতে বলতে চাণক্যের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। চাণক্য অনিমেষের সামনে এসে ফের বলে ওঠে, তোমাকে আমি সব বলে দিলাম। কেন বলো তো? ধন্যবাদ। শুনছিলেন অভিজ্ঞান রাজ চৌধুরীর লেখা চাণক্য।